এবং সরকারি চাকরি যে বড় বড় নিয়োগগুলো সব নিয়োগগুলো কিন্তু আটকে আছে। এমনি দেশ হচ্ছে বাংলাদেশ বেকার আরও বেড়ে যাচ্ছে। যে নিয়োগগুলো আটকে আছে আমরা চাই সেই নিয়োগ পরীক্ষাগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। করোনায় থমকে আছে দেশের প্রায় সকল নিয়োগ পরীক্ষা। চরম হতাশায় বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী, সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সবাই। দেশে করোনার ভ্যাকসিন আসছে মধ্য জানুয়ারিতে। প্রথম চালানের মূল্য পরিশোধ আজ। 8 মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ, 24 ঘন্টায় মৃত্যু 23 জন। মার্চের মধ্যে ঢাকার মৃত খাল ড্রেনের প্রবাহ ফিরবে, মুক্তি ঘটবে জলজট থেকে। ওয়াসা থেকে খালের দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু সিটি কর্পোরেশনের। পর্যায়ক্রমে বই পাচ্ছে শিক্ষার্থীরা, বিতরণ চলবে 12 জানুয়ারি পর্যন্ত। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত স্কুল প্রাঙ্গণ। রোহিঙ্গা ইস্যুতে 9 দেশের সমর্থন হারালো মিয়ানমার। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 130টি দেশ। আবারও ভোট দেয়নি ভারত। এবং ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি শেখ জামাল বসুন্ধরা কিংস। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি, 3টি ধমনীতে ব্লকের সন্তান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে গালিব নেরিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনায় থমকে আছে দেশের বিভিন্ন স্তরের নিয়োগ পরীক্ষা। বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশীদের সময় কাটছে চরম হতাশায়। করোনাকালে প্রায় 1 বছর ধরে বন্ধ বেশিরভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগ। বিজ্ঞপ্তির পর আবেদন প্রক্রিয়া শেষ হলেও গত 1 বছরে অন্তত 20টি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ আটকে আছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রেক্ষাপট দেশের বেকার সমস্যা বাড়াবে কয়েক গুণ। এদিকে পরীক্ষা নিতে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান। সজল দাসের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের রুবেল স্বপ্ন সরকারি চাকরির, নিয়েছেন প্রস্তুতিও, কিন্তু বাদ সেধেছে মহামারী করোনা, বাড়িয়েছে হতাশা। এখন সরকারি চাকরির প্রত্যাশাটা ছেড়েও দিতে পারছি না, অন্যান্য প্রাইভেট সেক্টরেও যেতে পারছি না। তো এমন একটা দ্বিধাদ্বন্দ্বিত অবস্থায় পড়ছি যে এখন আসলে পুরাটাই অনিশ্চয়তা। এমনিতেই এখনো সেশন জটপূর্ণ দেশের উচ্চশিক্ষা। চাকরির বাজারে আসতেই পেরোয় অনেকটা সময়, তার উপর করোনায় বছর পার, চাকরির বয়স শেষের পথে অনেকেরই। ব্যাংকের যে কম্বাইন নিয়োগগুলো এবং সরকারি চাকরি যে বড় বড় নিয়োগগুলো সব নিয়োগগুলো কিন্তু আটকে আছে। এমনি দেশ হচ্ছে বাংলাদেশ বেকার আরও বেড়ে যাচ্ছে। যে নিয়োগগুলো আটকে আছে আমরা চাই সেই নিয়োগ পরীক্ষাগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে করোনায় দীর্ঘদিন নিয়োগ পরীক্ষা বন্ধ থাকায় তৈরি হয়েছে পরীক্ষা জট। আটকে আছে বিসিএস, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত 20টি নিয়োগ পরীক্ষা, যা ভোগাবে ভবিষ্যতে। সরকারের বা বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যবসা বাণিজ্য গ্রোথ করব, কিন্তু লেবার প্রোডাক্টিভিটি, লেবার ওয়েলফেয়ার, মানুষের আয়ের দিকটা যদি না দেখি তবে কিন্তু সত্যিকার উন্নয়ন সেটা হবে না। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা অনেক প্রতিষ্ঠানের, এখন অপেক্ষা সরকারি সিদ্ধান্তের। পরপর 3টা পরীক্ষার জন্য একদম টেন্ডার দেখে সবকিছু রেডি আছে। এখন শুধু তাদেরকে, যারা কাজ পেয়েছে তাদেরকে বলবো পরীক্ষাটা নেন। তবে 4 তারিখের মিটিং এ কি হয় তার মিনিটটা আমাদের হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে, সেই মোতাবেক তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। কোভিড-19 বাংলাদেশ জীবিকার উপর ধারণা জরিপ 2020 শীর্ষক প্রতিবেদন অনুযায়ী করোনা ভাইরাসের কারণে বেকারত্বের হার 10 গুণ বেড়েছে। মার্চে যা ছিল 2.3%, জুলাই মাসে তা দাঁড়িয়েছে 22.39%। বিবিএস এর তথ্য বলছে দেশের প্রায় 37% শিক্ষিত বেকার। এর সাথে প্রতি বছর চাকরির বাজারে যুক্ত হয় প্রায় 20 লাখ তরুণ তরুণী। করোনা প্রেক্ষাপটে দীর্ঘদিন বন্ধ নিয়োগ পরীক্ষা, কিন্তু চাকরি প্রত্যাশীদের বয়স তো থেমে নেই। সেই সাথে প্রতি মুহূর্তে চাকরির বাজারে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। চাকরি প্রত্যাশীরা বলছেন, খুব শিগগিরই যেন নিয়োগ পরীক্ষাগুলো শুরু করা হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যুক্তরাজ্যের অনুমোদনের পর এবার সায় দিল ভারতের বিশেষজ্ঞ প্যানেল। ফলে করোনা ভ্যাকসিন এখন অনেকটাই বাংলাদেশের দোরগোড়ায়। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর ABM খুরশিদ আলম নিউজ 24-কে বলেছেন, ভারত থেকে ভ্যাকসিন আনার জন্য আজ প্রথম চালানের টাকা পাঠিয়ে দেওয়া হবে। আর 2-1 দিনের মধ্যে দেশের ঔষধ প্রশাসনের অনুমোদন মিলবে বলেও জানান তিনি। হাসান পারভেজের প্রতিবেদনে বিস্তারিত।
নতুন বছরের প্রথম দিনেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ভারতের ভ্যাকসিন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এখন ভারতের ড্রাগ কন্ট্রোলারের অনুমোদন পেলেই অক্সফোর্ডের ভ্যাকসিন কর্মসূচির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া, যাদের কাছ থেকে ভ্যাকসিন আমদানির চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের দ্রুত ভ্যাকসিন আসা নিয়ে আর কোনো বাধা দেখছেন না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের বিষয়টি জরুরি বিবেচনায় শিথিল করার জন্য প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক ধরনের নির্দেশনা পাওয়া গেছে বলে তিনি নিউজ 24-কে জানিয়েছেন। যে কোনো ওষুধের ক্ষেত্রে বা ভ্যাকসিনের ক্ষেত্রে ওদের একটা এনওসি লাগে। এই এনওসির বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে সাথে সাথে এইটার অনুমোদন নেয়ার জন্য যে সমস্ত কাগজপত্র দিতে হয় সেগুলো দিতে হবে। কেন এটা বলা হয়েছে? কারণ এটা হচ্ছে আইন, বিদ্যমান আইন, যেটা সংসদে পাশ করা আইন, সেই আইনে আনতে হলে এটা লাগবে। কিন্তু এটা করোনা মহামারীর জন্য এই জায়গাটাতে উনি বলছেন যে আইনের বাধ্যকতা থাকলেও এই জায়গাটাতে যাতে শিথিল করা হয়। ওষুধ প্রশাসনের অনুমোদন এর জন্য যে কাগজপত্র আমাদের লাগবে সেই কাগজপত্র আমরা রেডি করে রাখছি। যেদিনই আমরা টাকা দিব আমরা সেদিনই ওদের কাছে দিয়ে দিই। ভারত থেকে ভ্যাকসিন আনার জন্য রবিবার প্রথম চালানের মূল্য পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহাপরিচালক। ওদেরকে এখন টাকাটা দিব আর কি, অগ্রিম টাকা যেটা দেওয়ার কথা সেটা আমরা দিব। হোপফুলি আমি আশা করছি যে আগামীকাল দিয়ে দিতে পারবো। এটা ওরা বলছে যে যেদিন ইন্ডিয়া পাবে সেদিনই আমাদের একই দিন বাংলাদেশের জন্য ওরা ইয়ে করবে। ভ্যাকসিনকো ও সেরামের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী সেরাম থেকে প্রথম লটে 50 লাখ ডোজ ভ্যাকসিন আসবে, যা 25 লাখ মানুষের দেহে প্রয়োগ করা হবে। প্রতি মাসে আরও 50 লাখ ডোজ করে মোট 3 কোটি ভ্যাকসিন আসবে বাংলাদেশে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমিত আরও 23 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও 684 জন রোগী শনাক্ত হয়েছে, যা গত 8 মাসের সর্বনিম্ন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত 5,15,184 জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 7,599 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 4,59,620 জন। জানুয়ারিতে ভারতের সিরাম ইনস্টিটিউটের 50 লাখ ভ্যাকসিন আসবে। এছাড়া 6 মাস পর জাতিসংঘের ভ্যাকসিন দেশে পৌঁছাবে। সব মিলে 5.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার মানিকগঞ্জে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান মন্ত্রী। ভ্যাকসিন যেটা আমরা পাবো তাতে মোটামুটি 5.5 কোটি লোককে আমরা ভ্যাকসিন দিতে পারবো। কোল্ড বক্স আমরা নতুন করে আরো বেশি অর্ডার দিয়েছি। এটা নিয়ে আমি পত্রিকায় দেখেছি যে কোল্ড বক্স আমার বেশি কেন, কারণ ভ্যাকসিন করোনারও রাখতে হবে, আর যে আমরা 9টা 12টা টাইপের ভ্যাকসিন যে দেই সেই ভ্যাকসিনও একই সঙ্গে রাখতে হবে। আগামী মার্চের মধ্যে ঢাকার মৃত খাল, কালভার্ট ও ড্রেনের প্রবাহ ফিরিয়ে এনে রাজধানীর জলাবদ্ধতা নিরসন করা হবে। একই সাথে সব খাল দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। শনিবার ঢাকা ওয়াসা থেকে বুঝে পাওয়া পান্থপথ বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করতে এসে তিনি একথা বলেন। আর এই ব্যাপারে ঢাকা ওয়াসা আগামী 2 বছর সব রকমের কারিগরি সহায়তা দেবে বলে জানান সংস্থাটির প্রধান বর্জ্য কর্মকর্তা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। একটু ভারী বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সড়ক, ফুটপাত। বর্ষার এমন অবর্ণনীয় দুর্ভোগে টেকসই সমাধান দিতে পারেনি ঢাকা ওয়াসা, বরং জলাবদ্ধতা নিরসনের নানা প্রকল্পে সরকারের পকেট থেকে নেওয়া হয়েছে কয়েক হাজার কোটি টাকা। সবশেষ রাজধানীর জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধান পথ খুঁজে রাজধানীর সব খাল 2 সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেয় ঢাকা ওয়াসা। দায়িত্ব বুঝে পেয়েই শনিবার প্রথম দিন করা হয় ঢাকার অন্যতম বড় পান্থপথ কালভার্টে আটকে থাকা বর্জ্য অপসারণের কাজ। সকালে কারওয়ান বাজার মোড়ের পান্থকুঞ্জ পার্কের ভিতরে থাকা পান্থপথ কালভার্টের মূল মুখ পরিষ্কারের মাধ্যমে এই কাজ শুরু করে সিটি কর্পোরেশন। আধুনিক সরঞ্জামাদি ও বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী এই কাজে অংশ নেয়।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, এই ক্ষেত্রে সব রকমের কারিগরি সহায়তা দেবে ঢাকা ওয়াসা। আমরা ওয়াসার যন্ত্রপাতি এবং ওনাদের যে নলেজ এক্সপিরিয়েন্স যেটা আছে ওইটাও পাবো, এবং আজকে সকালে আমরা একটা ওনাদের যে গ্রিপার যেটা আছে আমরা ওইটারও কিন্তু একটা অংশ নিয়েছি। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, 3 মাসের ক্রাশ প্রোগ্রামের মধ্য দিয়ে 3টি খাল ও 2টি বক্স কালভার্ট পরিষ্কার ও দখলমুক্ত করা হবে। পাশাপাশি আমাদের যে 3টা খাল জিরানি, মান্দা এবং শ্যামপুর 3টা খালে আমাদের কিন্তু কাজ চলছে। মার্চের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই, কারণ এপ্রিল থেকে বর্ষা শুরু হয়, যেন আমরা এপ্রিলের শুরু থেকে ঢাকা শহরকে জলবদ্ধতা থেকে মুক্ত দিতে পারি। এরশাদের শাসনামলে করা পান্থপথ কালভার্টটি কাঁঠালবাগান ঢাল হয়ে ধানমন্ডি রাসেল স্কোয়ার পর্যন্ত গিয়েছে। কালভার্টটিতে মোট 24টি মুখে আটকে থাকা কঠিন বর্জ্য অপসারণে 7 দিন সময় লাগবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। পর্যায়ক্রমে বই পৌঁছে যাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে। শনিবারও রাজধানী সহ সারা দেশে বই সংগ্রহ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পর্যায়ক্রমে যা চলবে 12 জানুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় দীর্ঘদিন থমকে থাকা শিক্ষা ব্যবস্থায় প্রাণের সঞ্চার করবে নতুন বই। মৌ খন্দকার ও প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জানাচ্ছেন আসিফ টিপু। পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ কার্যক্রম শুরু করে সরকার। করোনা সংক্রমণের কারণে এবছর ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। বই বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিন শনিবারও নতুন বই নিতে রাজধানী সহ সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকেই ভিড় করে শিক্ষার্থী ও অভিভাবকরা। স্বাস্থ্যবিধি রক্ষায় নানা নির্দেশনা থাকলেও বাড়তি শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রেই তা রক্ষা করা সম্ভব হয়নি। অভিভাবকদের আমি বলছি, ওদের হাতে বই দিবেন, ওদের সাথে কথা বলবেন, এবং ওদের যে কোনো কথা, যে কোনো বিষয় ওরা ওদের ক্লাস টিচারের সাথে, শ্রেণী শিক্ষকের সাথে এটা কথা বলতে পারবে। এবং আমাদের একটা পরিকল্পনা আছে, এটা ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে দিচ্ছি। শিক্ষক ও অভিভাবকরা বলছেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার উৎসাহ বাড়বে। আরো তারা বেশি খুশি হতো যে স্কুল যদি খোলা থাকতো, ক্লাসে বসে ক্লাস টিচারের কাছ থেকে তারা বই নিতে পারলে। নতুন বই পেয়ে ভালোই লাগছে, এখন খালি অপেক্ষা করছি কবে স্কুল খুলবে, কবে বন্ধুদের সাথে বসে ক্লাস করব, মজা করব। প্রথম দিনে আমার পড়লে খুব ভালো লাগলো। নতুন বইগুলো পড়বো, পড়ে যেন ভালো রেজাল্ট করতে পারে এই কামনা করি। আমরা এখন নতুন বই পড়তে পারবো, নতুন বই পড়ে আমরা ভালো রেজাল্ট করব। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হবে শিক্ষাঙ্গন, এমন প্রত্যাশাও ছিল সবার কণ্ঠে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি কথা বলেন। নতুন বছরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে আরও সুসংগঠিত এবং স্মার্ট দল হিসেবে গড়ে তোলা হবে বলে জানান ওবায়দুল কাদের। এই যে মহাসড়কে নন মোটরাইজড যে যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত আরো কঠোরভাবে কার্যকর করতে আমি হাইওয়ে পুলিশ প্রশাসন সবার কাছে আমি অনুরোধ করছি, বিআরটিএকে যথাযথভাবে বিষয়টি কড়াকড়ি যাতে আরোপ করা হয়। যে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল, বেপরোয়া গতি, 3 জন হেলমেট ছাড়া চলাচল করছে, এই বিষয়টি নিয়ন্ত্রণ করা দরকার। এদিকে আন্দোলনের মাধ্যমে সরকার হটিয়ে নতুন বছরে জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের স্মরণে এই সভার আয়োজন করা হয়। তিনি বলেন, রাজনীতিতে বাংলাদেশ হাইব্রিড রেজিমের দেশ পরিণত হয়েছে। গণতন্ত্রের আড়ালে দেশে একদলীয় শাসন চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সেই বিজ্ঞানটা হচ্ছে অ্যাটেনশন না, গণতন্ত্র এখানে একটা সংকর গণতন্ত্রে পরিণত হয়েছে। গণতন্ত্রের কথা বলা হয় কিন্তু গণতন্ত্র নেই। আসলে
একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রের ছদ্মবেশে আছে। বাংলাদেশের জনগণ অবশ্যই তাদের অধিকার ফিরে পেতে অবশ্যই তারা সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে এই দানবীয় স্বৈরাচারকে, দানবীয় ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে জনগণের যে সরকার, সেই সরকার, জনগণের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট, জনগণের রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, নারী অধিকার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আয়েশা খানম আর নেই। শনিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ৬২ ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান সহ মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ছিল তার। ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়েশা খানম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ভিপি ও সাধারণ সম্পাদকও। আজীবন সক্রিয় ছিলেন নারী মুক্তি ও নারী অধিকার আদায়ের আন্দোলনে। জন্ম থেকে যুক্ত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সাথে। ১ দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন সভাপতি পদে। যুদ্ধ করে দেশটাকে ছিনিয়ে আনা মানুষটা শনিবার হেরে গেলেন জীবনযুদ্ধে। নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানী বিআরবি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মহিলা পরিষদের এই প্রাঙ্গণে প্রতিদিন ছিল আয়েশা খানমের পদচারণা। তবে আজ এলো তার নিথর দেহ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের পক্ষে বক্তব্য দেওয়া আয়েশা খানমকে তার দীর্ঘদিনের সহকর্মীরা শোক আর অশ্রুতে জানালেন শ্রদ্ধা। আয়েশা আপা আমাদের আপা ছিলেন না, আমাদের সবকিছু ছিলেন। আয়েশা আপার সাথে মহিলা পরিষদ করি আজকে নাই। তিনি একজন অসাধারণ বক্তা ছিলেন, প্রশিক্ষক ছিলেন একটা মানুষ তৈরি করার। এরকম নেত্রী আমরা আর কোনোদিন পাবো না। নারীদের যে অগ্রগতি, তার পেছনে অন্যতম অবদান বাংলাদেশ মহিলা পরিষদের এবং তার সভানেত্রী তিনি ছিলেন। বাদাসন নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন সবার প্রিয় আয়েশা আপা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে আবার 9টি দেশের সমর্থন হারালো মিয়ানমার। দেশগুলো হলো ক্যামেরুন, ইকুয়েটোরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, পালাউ ও সোলোমন দ্বীপপুঞ্জ। এর আগে 2019 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা বিষয়ক প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না নিয়ে অ্যাবস্টেইন ভোট দিয়েছিল এই দেশগুলো। এবার এই 9 দেশ এই অবস্থান থেকে সরে এসে পক্ষে ভোট দিয়েছে। এছাড়াও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 130টি দেশ। এই প্রস্তাবের বিপক্ষেও ভোট পড়েছে। সেই তালিকায় রয়েছে মিয়ানমার, চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে। আর রোহিঙ্গা প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না নিয়ে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান সহ 25টি দেশ অ্যাবস্টেইন ভোট দিয়েছে। এসব ঘটনায় প্রস্তাবটি 139 ভোটে গৃহীত হয়। পঁচাত্তরের 15ই আগস্টের মতো আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে এর বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাগেরহাট 2 আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়। শনিবার সন্ধ্যায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তিনি। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত কোনো নেতাকে ভোট না দিতে সাধারণ জনগণকে আহ্বান জানান শেখ তন্ময়। প্রতিনিধি হিসেবে বলতেছি, যেখানে প্রার্থী ভালো হবে না আপনারা ভাই আপনাদের ভোট দিন। আর যদি প্রার্থী ভালো হবে না, আমার পছন্দের অনেক প্রার্থী আছেন, আপনাদের দেখা যেতে যারা কাজ করে। এক এক করে 4 বছর পূর্ণ করল দেশের জনপ্রিয় রেডিও স্টেশন ক্যাপিটাল FM 94.8। 2017 সালের 2রা জানুয়ারি বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোয়াম সোভান আনভীরের হাতে যাত্রা শুরু করে দেশের নাম্বার 1 মিউজিক স্টেশনে পরিণত হয় রেডিও ক্যাপিটাল। 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলের রেডিও ক্যাপিটাল কার্যালয়ে কেক কাটা হয়। রেডিও ক্যাপিটালের সিইও ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী এবং রেডিও ক্যাপিটালের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের সিইও বলেন, সকল শ্রোতার জন্য ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে আগামীতে আরও সমৃদ্ধ হয়ে আসছে ক্যাপিটাল FM 94.8।
ইনস্টিটিউট ক্যাপিটালের পরিসরটাকে আমরা আরো বাড়ানোর জন্য আমরা সারা বাংলাদেশে আমাদের যাতে এই আমাদের আওতায় আনতে পারি সেই জায়গাটুকুর জন্য আমরা এবার কাজ করে যাব। আমি অনেক শুভকামনা আমার সহকর্মীরা যারা কষ্ট করে আপনারা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে চলছেন তাদেরকে কৃতজ্ঞতা। বসুন্ধরা গ্রুপের আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহানকে কৃতজ্ঞতা, আমাদের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনবির সহ বসুন্ধরা গ্রুপের সকল পরিচালক মণ্ডলীকে। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বের ব্যবস্থাপনা কমিটি ও সাংবাদিক নেতৃবৃন্দ। সকালে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ ৩২ নম্বরে যান। সেখানে ১ মিনিট নীরবতা পালন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। শ্রদ্ধা নিবেদন শেষে প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি হিসেবে গণমাধ্যম এবং সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বের ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নের আরেকটি মাইল ফলক তৈরি হলেও মন্তব্য করেন ইকবাল সোবহান চৌধুরী। মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ শক্তি কুক্ষিগত করে রেখেছিল। আজকে কয়েক বছর এই মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষ শক্তি বিজয়ের মধ্য দিয়ে নতুন করে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছে। আমি এই দিনে শ্রদ্ধা জানাই জাতির পিতাকে এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি নারীর ক্ষমতায়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, এটিও নারীর ক্ষমতায়নের বাংলাদেশে একটি মাইল ফলক। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। রাজনীতির কঠিন অবস্থায়ও আখম জাহাঙ্গীর হোসাইন বঙ্গবন্ধুর আদর্শ ও মূল আওয়ামী লীগের চেতনার বাইরে যাননি। দুঃসময়েও দলের জন্য কাজ করেছেন। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইনের স্মরণ সভায় একথা বলেন বক্তারা। সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম, কেন্দ্রীয় নেতা ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন উপস্থিত ছিলেন। তারা রাজনীতিতে আসল ও ত্যাগী রাজনীতিদের প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য জাহাঙ্গীর ভাই আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাহাঙ্গীররা ভিত গড়ে দিয়ে গেছে বলেই আজকে অনেক কিছু আমরা অতিক্রম করতে পারছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সেই সোনার বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা তৈরি করতে যাচ্ছেন, সেখানে জাহাঙ্গীররা একটা সিঁড়ি তৈরি করছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 28 ডিসেম্বর প্রতিবেশী দেশটির বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেবার পর শনিবার বিকেল 3:30টায় পেঁয়াজ বোঝাই ট্রাক দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রবেশ করে। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, নিষেধাজ্ঞা তোলার পরপরই আমদানিকারকরা পেঁয়াজের জন্য এলসি করে রাখেন। দুপুরের পর থেকে সেই পেঁয়াজ বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে খালাস হওয়া এসব পেঁয়াজ 2-1 দিনের মধ্যেই খুচরা বাজারে পাওয়া যাবে। তবে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হবে তা ভারত নির্ধারিত দামের উপর নির্ভর করবে বলে জানান তিনি। উৎপাদন সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গেল বছরের সেপ্টেম্বরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। আবারও নিচ্ছে বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্কিং ভিসা পাওয়ার সুযোগ থাকায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারছেন প্রবাসী ব্যবসায়ীরা। যৌথ মালিকানাধীন সুপার ভিউ গ্রোসারির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসে
এই মন্তব্য করেন আরব আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সেখানে আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিইও আমিরুল হাসান, ইউএ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল আলিম সাইফুল সহ অন্যান্যরা। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সোলাইমান এবং মোহাম্মদ ইকবাল বাংলাদেশ সরকার ও প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। যে কিছু লোকের ভিসা এখন ব্যবস্থা হচ্ছে, এই কারণেই আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেক দোকান, অনেক প্রতিষ্ঠান তৈরি করেছে, এদেশে ইনভেস্ট করছেন তারা। তো আমরা চেষ্টা করবো আমাদের দোকান থেকে জিনিস কেনার জন্য। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও বড় ধরনের ধাক্কা খেলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি একটি প্রতিরক্ষা ব্যয় বিলে ভেটো দিয়েছিলেন, কিন্তু তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সিনেটে প্রতিরক্ষা বিলটি পাশ হয়েছে। ট্রাম্পের প্রেসিডেন্সিতে এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। চন্দ্রানী চন্দ্রের টেক্সট রিপোর্ট। বিদায়ের আগে নিজ দলের সিনেটরদের কাছে বড় ধরনের ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো দেওয়া প্রতিরক্ষা বিল উল্টে দিয়েছে তারই দল রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ। স্থানীয় সময় শুক্রবার বিলটির পক্ষে এবং বিপক্ষে তুমুল বিতর্কের পর 81-13 ভোটে পাশ করাতে সক্ষম হয় সিনেট। এর আগে ট্রাম্পের ভেটো উপেক্ষা করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদও শুক্রবার তর্ক বিতর্ক শুরুর আগে বিলটি পাশ করাতে শক্ত অবস্থানে ছিলেন সিনেট নেতা মিচ ম্যাককনেল। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা বিলটি পাশ করতে পেরেছি। আসছে রোববার কংগ্রেসের অধিবেশন বাতিল হওয়ার আগেই একে আইনে পরিণত করা হবে। সদ্য বিদায়ী বছরের শেষ দিকে ৭৪,০০০ কোটি মার্কিন ডলারের বিলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় কংগ্রেসে, কিন্তু ট্রাম্প এই বিলটিকে রাশিয়া এবং চীনের জন্য উপহার বলে মন্তব্য করে ভেটো দেন। এই বিল আইন হলে তা কেবল অন্যায় হবে না, অসাংবিধানিক হবে বলেও জানান তিনি। বিলটিতে আফগানিস্তান এবং ইউরোপ থেকে সেনা সরানোর উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়, যা ট্রাম্পের পছন্দ নয়। মূলত বিভিন্ন জায়গা থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে ট্রাম্প আপত্তির কথা জানান, কিন্তু ট্রাম্পের সঙ্গে একমত নন রিপাবলিকান সংসদরাও। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সঙ্গে এমন ঘটনা এই প্রথম। তার দলের রিপাবলিকান সদস্যরাও তার মতামতকে অগ্রাহ্য করল। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী এর আগে আরও 8 বার বেশ কয়েকটি বিলে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যেকবারই তার সিদ্ধান্তই মেনে নেওয়া হয়েছিল, কিন্তু এবার পুরোপুরি তার ব্যতিক্রম ঘটল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরান, পাকিস্তান এবং তুরস্ক রেললাইন পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে। রেলওয়ে লাইনটি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে ইরানের রাজধানী তেহরানকে সংযুক্ত করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছাবে। পরে লাইনটি স্বাভাবিকভাবেই চীন পর্যন্ত বিস্তৃত হবে। জাপানের রাজধানী টোকিও থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন নিকি এশিয়া এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। 2009 সালে এই 3 দেশ একটি কন্টেইনার ট্রেন উদ্বোধন করেছিল, কিন্তু সেটি শুধুমাত্র পরীক্ষার পর্যায়ে ছিল, তা আর পূর্ণ মাত্রায় চালু হয়নি। তবে 3 দেশই মাল পরিবহনের পাশাপাশি যাত্রীবাহী ট্রেন চালু করার বিষয়টিও সবসময় বিবেচনায় রেখেছিল এবং এখন চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে এই 3 দেশের যাত্রীবাহী রেল লাইন সংযুক্ত হতে যাচ্ছে। 3 দেশের মধ্যে থাকা রেল লাইনটি 6540 কিলোমিটার দীর্ঘ। তুরস্ক থেকে পাকিস্তানের রাজধানী পর্যন্ত পৌঁছাতে যেখানে সমুদ্র পথে 21 দিন প্রয়োজন হয়, সেখানে রেল যোগাযোগের মাধ্যমে 10 দিনেই তা সম্ভব। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এনজিওগ্রামের পর সৌরভ গাঙ্গুলির 3টি আর্টারিতে ব্লক পাওয়ার। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। বিস্তারিত রিপোর্টে। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। 48 বছর বয়সী গাঙ্গুলি নিজ বাড়িতে জিম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তার আফতাব খান জানিয়েছেন, এনজিওগ্রামের পর সৌরভ গাঙ্গুলির 3টি আর্টারিতে ব্লক পাওয়া গেছে, যার একটিতে ইতোমধ্যে স্টেন্ট বসানো হয়েছে। আগামী সোমবার তার অন্য 2টি আর্টারি চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওনার একটা আর্টারিতে ক্রিটিক্যাল ব্লকেজ ছিল, যেটাকে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি।
হি ইজ বেটার নাও। অন্য দুটো আর্টিতে ব্লকেজ আছে, আমাদের হার্ট টিম ডিসিশন একটা নেওয়া হবে ওটাকে আগে কিভাবে পরিষ্কার করা যাবে, and that now he is on medicines and he is stable. এদিকে অসুস্থ সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে দেখতে যান মমতা মুখার্জি। হাসপাতালের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি জানান সৌরভ ভালো আছেন। না, আমি যেটা দেখলাম যে ভালো আছে এবং হাসছে। নিজের বিছানায় শুয়ে আমায় জিজ্ঞেস করছে আপনার শরীর ঠিক আছে তো? একটা স্পোর্টস পারসন এত ভালো খেলাধুলা এবং আমাদের গর্ব সবার, কি করে হলো? আগামী 24 ঘন্টা সৌরভ গাঙ্গুলিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে খেলার খবর। দেশের ফুটবলের খবর। ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে রোববার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে জয়ান্ট বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচটি শুরু হবে বিকাল 4টায়। দলের সব খেলোয়াড়রা ফিট থাকায় বেশ ফুরফুরে মেজাজে অস্কার ব্রুজনের বসুন্ধরা কিংস। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য তার। অন্যদিকে বসুন্ধরা কিংস শক্তিশালী প্রতিপক্ষ হলেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। গ্রুপ পর্বে ছিল বসুন্ধরা কিংসের একচেটিয়া আধিপত্য। জয়ের ধারায় থাকা দলটির নকআউট পর্বে প্রতিপক্ষ শেখ জামাল, যাদের বিপক্ষে অতীতের 2 দেখায় 2 জয়ই ছিল কিংসের। ইনজুরিতে থাকা তপু, তারেক, সুশান্ত হয়েছেন ফিট। এছাড়াও ফরওয়ার্ড মতিনও কাটিয়ে উঠেছেন ইনজুরি। পাশাপাশি দলের 4 ফরেনারের সবাই আছেন ভালো ফর্মে। এমন সব ঘটনায় বেশ আত্মবিশ্বাসী অস্কার ব্রুজন। তবে শেখ জামাল কঠিন প্রতিপক্ষ মানছেন কোচ ও খেলোয়াড়রা। শেখ জামাল বেশ কঠিন প্রতিপক্ষ, বিশেষ করে এবারের লিগে অন্যতম শক্তিশালী ফরওয়ার্ড লাইন আপ তাদের। আমরা ভালো শেপে আছি, ফুটবলাররা সবাই ফিট। জয়ের দিকেই আমাদের ছেলেদের চোখ থাকবে। তবে ম্যাচটা সহজ হবে না কোনোভাবেই। আমরা এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। শেখ জামাল অবশ্যই স্ট্রং টিম, আর যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ, লাস্ট ম্যাচের পর থেকে আমরা শেখ জামালের জন্য আমরা রেডি হচ্ছি। তাদের অ্যাটাকিং সাইডটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাটাকিং সাইড, তো আমরা এটা মাথায় রেখে আমরা সেভাবেই আমরা প্ল্যানিং করছি জেতার জন্য। অন্যদিকে বসুন্ধরা কিংসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শেখ জামাল। শফিকুল ইসলাম মানিকের ডেরায় বড় কোনো তারকা না থাকলেও জাতীয় দলে খেলা বেশ কিছু অভিজ্ঞ ফুটবলারে ভরসা রাখছেন কোচ। জোবে, সুলাইমান কিং আর সুলাইমান সিল্লার মতো 3 গাম্বিয়ানে ভরসা টিম ম্যানেজমেন্টের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। স্প্যানিশ লা লিগায় রাতে ঘরের মাঠে সেল্টা ভিগোকে আতিথেয়তা দেবে জয়েন্ট রিয়াল মাদ্রিদ। আলফ্রেডো দি স্টিফানো স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। লা লিগায় নতুন মৌসুমের শুরুর দিকে ধুঁকতে থাকা রিয়াল মাদ্রিদ ফিরেছে ছন্দে। লিগে টানা 5 ম্যাচ জিতে টেবিলের 2-এ উঠে এসেছিল জিদানের শিষ্যরা। তবে নিজেদের সবশেষ ম্যাচে এলচের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে গ্যালাক্টিকোরা। ফলে টেবিল টপার অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা আরও বেড়েছে লস ব্লাঙ্কোসদের। শিরোপার রেসে টিকে থাকতে তাই জয়ের বিকল্প নেই তাদের সামনে। এদিকে সেল্টা ভিগোর বিপক্ষে জিদানের দলের একমাত্র ইনজুরি রদ্রিগো গোয়েজ। তাই হ্যাজওয়ার্ড, ভিনিসিয়াস জুনিয়র, ফারল্যান্ড, মেন্ডিদের নিয়ে শক্তিশালী দল মাঠে নামানোর সুযোগ থাকছে জিদানের সামনে। শেষ খবর সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সরকারি চাকরি যে বড় বড় নিয়োগগুলো, সব নিয়োগগুলো কিন্তু আটকে আছে। এমনি দেশ হচ্ছে বাংলাদেশ বেকার আরো বেড়ে যাচ্ছে। যে নিয়োগগুলো আটকে আছে আমরা চাই সেই নিয়োগ পরীক্ষাগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। করোনায় থমকে আছে দেশের প্রায় সকল নিয়োগ পরীক্ষা। চরম হতাশায় বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী। সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সবাই। দেশে করোনার ভ্যাকসিন আসছে মধ্য জানুয়ারিতে। প্রথম চালানের মূল্য পরিশোধ আজ। 8 মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ, 24 ঘন্টায় মৃত্যু 23 জন। মার্চের মধ্যে ঢাকার মৃত খাল ড্রেনের প্রবাহ ফিরবে। মুক্তি ঘটবে জলজট থেকে। ওয়াসা থেকে খালের দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে বই পাচ্ছে শিক্ষার্থীরা। বিতরণ চলবে 12 জানুয়ারি পর্যন্ত। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত স্কুল প্রাঙ্গণ। রোহিঙ্গা ইস্যুতে 9 দেশের সমর্থন হারালো মিয়ানমার। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 130টি দেশ। আবারও ভোট দেয়নি ভারত।
এবং ফেড কাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি শেখ জামাল বসুন্ধরা কিং। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি, 3টি ধমনীতে ব্লকের সঙ্গে। এখন এ পর্যন্তই আপনারা দেখছেন নিউজ 24, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।